প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ভিডিওর মাধ্যমে বায়ুমণ্ডলীয় চাপ সম্বন্ধে জানবো। এটাকে কিভাবে পরিমাপ করা যেতে পারে বা এই বায়ুমণ্ডলীয় চাপের উপরে আবহাওয়া কিভাবে নির্ভর করে সেটা জানবো। আর এই বায়ুমণ্ডলীয় চাপ মাপার ক্ষেত্রে আমরা কোন যন্ত্র ব্যবহার করব সেটা আমরা তার গঠনাবলী জানবো। তো আমরা এখানে 14 ব্যারোমিটার ইউজ করব বায়ুমণ্ডলীয় চাপ মাপার ক্ষেত্রে। তার কিছু মানে চিত্র তোমাদের দেখাচ্ছি আমি, যেগুলোর গঠন। এইটা হলো ফুল একটা ব্যারোমিটার, লম্বাটে এরকম হয়ে থাকে। তার তিনটে অংশ, মেন তিনটে অংশ। এই তোমার স্কেল অংশটা উপরের দিকে একদম স্কেল থাকে, স্কেলটা থাকে এইভাবে। আর নিচের পোর্শনে থাকে তোমাদের এইভাবে একটা পারদের কুণ্ডলী থাকে, আর মাঝখানে একটা লম্বা দণ্ড, আর একটা মানে থার্মোমিটারও দিয়ে দেওয়া থাকে মাঝখানে। তো আমরা এটা কাঠের বাক্সের মধ্যে ঝুলানো আছে, এটা কাঠের বাক্সের মধ্যে পুরো ব্যারোমিটারটা ঝুলানো আছে। তো এটার গঠন সম্বন্ধে জানবো, কোনটায় কি বলে, কোনটার কি কাজ, এবং এই ব্যারোমিটারের পার্ট দেখে, রিডিং দেখে কিভাবে আমরা বুঝবো আবহাওয়া কেমন হবে, আবহাওয়া বৃষ্টি হবে কি ঝড় হবে, এই সম্বন্ধে পূর্বাভাস আমরা জানতে পারবো। তো ভিডিওটি শুরু করা যাক, চলো। তাহলে কোন তিনটে বেসিক টপিক আমরা আজকে আলোচনা করব? প্রথমত হলো বায়ুমণ্ডলের চাপ কি, কিভাবে মাপবো, এবং এই বায়ুমণ্ডলের চাপের উপরে নির্ভর করে কিভাবে আমরা আবহাওয়ার পূর্বাভাস আগে থেকে বলে দেবো যে কি বৃষ্টি হবে কি বৃষ্টি হবে না, সেটা কিভাবে আমরা করব, সেটা আমরা শিখবো এই তিন জিনিস। প্রথমত বায়ুমণ্ডলের চাপ সম্বন্ধে জানা যাক। তার আগে বায়ুমণ্ডল ছিল না, কোনটা বায়ুমণ্ডল? দেখো, আমাদের পৃথিবীর চারিদিকে একটা গ্যাসীয় আবরণী রয়েছে, গ্যাসের আবরণী। সেই গ্যাসের মধ্যে আমরা ডুবে আছি। এই যে আবরণীটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় বায়ুমণ্ডল। কি বলা হয়? বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের মধ্যে কি কি গ্যাস আছে? প্রধানত তোমার প্রায় নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, আর হ্যান তেন অনেক গ্যাস আছে। এই তিনটি মিলেই প্রায় 99% গ্যাস, আর 1%-এর মধ্যে অন্য অন্য গ্যাসগুলো পড়ছে। এটা বাদ দাও, এই নাইট্রোজেন আর অক্সিজেন মিলে প্রায় 99%। এটা প্রায় তোমার 78% নাইট্রোজেন আর 21% অক্সিজেন, আর বাকি যা সব অন্য অন্য গ্যাস। যাই হোক, তো এই গ্যাস দিয়ে আমরা গ্যাসের মধ্যে আমরা ডুবে আছি। আর মোটামুটি প্রায় আমাদের ভূপৃষ্ঠ থেকে শুরু করে উপরের দিকে 1600 কিলোমিটার পর্যন্ত আমরা এই ধরনের গ্যাসের অস্তিত্ব পেয়ে থাকি। এবং যত উপরের দিকে যাই, বায়ু তত হালকা হয়ে যায়, বায়ুর ঘনত্ব কমে যায়। যেখানে বায়ুর ঘনত্ব যত বেশি, বায়ুর ওজনটা তত সেখানে বেশি। তো পৃথিবীর কাছাকাছি যে বায়ুগুলো আছে তাদের ঘনত্ব অনেক বেশি হয়ে থাকে, ঘনত্ব। আর যত উপরের দিকে যাওয়া যায়, বায়ু হালকা হয়ে যায়, ঘনত্ব কমে যায়। রাইট? তাহলে উপরের দিকে বায়ু হালকা, নিচের দিকে বায়ু ভারী। কারণটা কি? নিচের দিকে ঘনত্ব বেশি, উপরের দিকে ঘনত্ব কম। ঠিক আছে? আচ্ছা, এই বায়ুমণ্ডলের একটা ওজন আছে, এর একটা ওয়েট আছে। আমরা হয়তো ওয়েটটাকে অনুভব করতে পারি না। এক বস্তা চাল আমাদের মাথায় চাপিয়ে দিলে তখন আমরা ওয়েটটাকে অনুভব করতে পারি। কিন্তু বায়ু যে আমাদের উপরে এত প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত গ্যাস আমাদের মাথার উপর চেপে আছে, এরও একটা চাপ আছে, এরও একটা এগুলো আমাদের উপর বল প্রয়োগ করে তার ওজনের জন্য। আর এই বায়ুমণ্ডল আমাদের উপরে লম্বভাবে যে বল প্রয়োগ করছে, এটাকে আমরা বলবো বায়ুর চাপ বা বায়ুমণ্ডলের চাপ। তাহলে এই পৃথিবীর সব জিনিসকে নিজের কেন্দ্রের দিকে টানে, এই বায়ুগুলোকে নিজের কেন্দ্রের দিকে টানছে। তার ফলে এই বায়ুগুলো হুমড়ি খেয়ে আমাদের উপর পড়ছে। তার ফলে এই বায়ুমণ্ডল আমাদের উপর একটা চাপ ক্রিয়েট করছে, চাপ সৃষ্টি করছে। সেটাকে আমরা বলবো বায়ুমণ্ডলের চাপ। আর এটাকে সুন্দরভাবে আমি সংজ্ঞার আকারে বলি। ধরো তুমি তোমাদের গ্রাম, এই গ্রামের তোমাদের গ্রামে কত বায়ুমণ্ডল তুমি মাপতে চাচ্ছ, তাহলে তোমার এই পুরো গ্রামের জমি জমা তোমার মাপতে হবে না। তোমার একটা ছোট্ট এক একক ক্ষেত্রফল তোমাকে আঁকতে হবে। সেই একক ক্ষেত্রফল হতে পারে 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার, হতে পারে 1 মিটার বাই 1 মিটার বাই 1 মিটার। যদি তুমি সিজিএস পদ্ধতিতে চাপ মাপতে চাও, তাহলে তোমার একক ক্ষেত্রফল বলতে বোঝাবে 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার এরিয়া। আর তুমি এসআই পদ্ধতিতে চাপ মাপতে চাও, তাহলে তোমাকে নিতে হবে 1 মিটার বাই 1 মিটার, এতটা জায়গা। সে জায়গাটা চারকোণ হতে পারে, গোল হতে পারে। তো যাই হোক, তাহলে তুমি এরকম একক ক্ষেত্রফলযুক্ত একটা জায়গা নিলে, সেই জায়গার উপরে বায়ু
লম্বভাবে কতটা বল প্রয়োগ করছে সেটা তুমি মাপলে, মেপে যা পাবে সেটা কি বলা হবে তোমার ওই গ্রামের বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে একক ক্ষেত্রফলের উপরে, পুরো গ্রামের না, পুরো গ্রামের মাপার দরকার নেই, একক ক্ষেত্রফলের উপর মাপতে হবে। একক ক্ষেত্রফলের উপরে উপর থেকে বায়ু লম্বভাবে যে বল প্রয়োগ করছে সেইটুকু বলকে বলা হবে চাপ। তাহলে একক ক্ষেত্রফলের উপর যেটুকু বল প্রয়োগ করছে সেটুকুকে বলা হবে চাপ। ঠিক আছে, তাহলে একটু গুছিয়ে বলি, তোমরা লিখে নাও এটা। কোনো নির্দিষ্ট অঞ্চলে কোনো একটি বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের উপরে বায়ুমণ্ডল তার ওজনের জন্য যে লম্বভাবে বল প্রয়োগ করে তাকে বলা হয় ওই অঞ্চলের বায়ুমণ্ডলীয় চাপ। ক্লিয়ার এটা হলো? এখন তো বুঝলাম বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে, কিন্তু এই বায়ুমণ্ডলীয় চাপ মাপবো কি করে ভাই? আলু পেঁয়াজ এসব মাপার যন্ত্র আছে ভাই, কিলো পাল্লা, তুলো যন্ত্র আছে, দাঁড়িপাল্লা যেটাকে বলো তোমরা, কিন্তু এটা মাপার যন্ত্র আছে কি? হ্যাঁ, এটা মাপার যন্ত্র আছে, বায়ুমণ্ডল চাপ মাপার নির্দিষ্ট যন্ত্র আছে, তার নাম হলো ব্যারোমিটার। কি নাম বললাম? বায়ুমণ্ডলীয় চাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। মনে রাখবে, বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্র হলো ব্যারোমিটার। আমরা যে ব্যারোমিটার নিয়ে কাজ করবো সেটা পারদ ব্যারোমিটার। কি ব্যারোমিটার? তার মধ্যে পারদ থাকবে। আর এই পারদ ব্যারোমিটারের বিভিন্ন ভাগ আছে, তো সেই ভাগের মধ্যে আমরা 14 ব্যারোমিটার, কি ব্যারোমিটার? 14 ব্যারোমিটার, বিজ্ঞানী 14 আবিষ্কার করেছিল এটাকে, তাই 14 ব্যারোমিটার বলা হয় এটাকে। এই 14 ব্যারোমিটার নিয়ে কাজ করব। আর বলে রাখা ভালো, এই 14 ব্যারোমিটারটি বা এই ব্যারোমিটারের প্রথম ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী টরিসেলি। ইনি কিন্তু প্রথম ব্যারোমিটারের ধারণাটা দিয়েছিলেন। তারপরে ওনার নীতির উপর ভিত্তি করে এই আধুনিক 14 ব্যারোমিটার তৈরি করা হয়েছে, রাইট? তো এই 14 ব্যারোমিটার কিভাবে কাজ করে, কিভাবে বায়ুমণ্ডলীয় চাপকে মাপে, সেটা বুঝতে গেলে আগে আমার গুরুর কাছে যেতে হবে। আমাদের গুরু তো হলো এই টরিসেলি। ইনি কি বলেছিলেন আগে দেখি। তোমরা এই বিষয়ে অবগত হবে হয়তো, ক্লাস 8-এ বা অন্যান্য ক্লাসে পড়েছো, টরিসেলির পরীক্ষা তোমরা পড়েছো। তো টরিসেলি কি করেছিল একটু আমরা মনে করে নিই। আমরা টরিসেলি একটা এরকম পাত্র নিয়েছিলেন, সেই পাত্রে কিছুটা উনি পারদ দিয়ে ঢেলে দিয়েছিলেন এবং একটা একমুখ খোলা কাঁচের নল নিয়েছিলেন। কি নিয়েছিলেন? একমুখ খোলা কাঁচের নল। এই কাঁচের নলের উচ্চতা ছিল প্রায় 100 সেন্টিমিটার। ঠিক আছে, তোমাদের স্কেল যে বড় স্কেল, সেই স্কেলের দৈর্ঘ্য হলো 30 সেন্টিমিটার। আর 100 সেন্টিমিটার নিশ্চয়ই আন্দাজ লাগিয়ে নিতে পারছো কতটা উঁচু বড় কাঁচের পাত্র নল। সেই নলের ভিতরে উনিও একদম ভরপুর করে মাথা পর্যন্ত, এটা খোলা মাথা, এই খোলা মাথা পর্যন্ত ভরপুর করে ছাপিয়ে উনি পারদ ঢেলে দিয়েছিলেন। দিয়ে বুড়ো আঙুল দিয়ে চেপে সাবধানে টুকুস করে এই পাত্রের মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন এইভাবে। তাহলে নিরাপদে এটাকে ডুবিয়ে দিলেন, যার ফলে বাইরে থেকে কোনো বাতাস না ঢুকতে পারে। তোমাদের কি মনে হয় এই যে ভর্তি এর মধ্যে যে পারদটা আছে, সে পারদটা কি হতে পারে? সমস্ত পারদ কি এর মধ্যে পড়ে যাবে, না কিছুটা দূরে গিয়ে বেঁধে যাবে? হয়তো অনেকে ভাবছো যে সব পারদ পড়ে যাবে, কারণ তোমরা জানো তরল তো সমুচ্চ ছিল, তো ধর্ম অবলম্বন করে সব সমান। এই ধরো একটা পাত্র এই এবড়ো খেবড়ো করে দিয়ে আমি এই আমাদের পাত্র, বিভিন্ন আকৃতির পাত্র, ঠিক আছে, তুমি যদি জল ঢালো সেই জলগুলো সব তো একই লেভেলে থাকবে, তাই না? তাহলে এখানে সব একই লেভেলে হয়ে যাওয়ার কথা। সবাই তাই ভেবেছিল, কিন্তু আসলে তা হয়নি। কিছু দূর গিয়ে তরল বেঁধে গেল, মানে পারদটা নিচের দিকে পড়ছিল বটে, এখান থেকে পারদ গড়িয়ে গড়িয়ে সব এর মধ্যে পড়ে যাচ্ছিল, পাত্রের মধ্যে পড়তে পড়তে এখানে গিয়ে থেমে গেছে। উনি সেটাকে মেপে দেখলেন, এই পাত্রের যে তরলটা আছে, এই তরলের তল থেকে উনি স্কেল দিয়ে মাপলেন। এখান থেকে এই তল থেকে স্কেল দিয়ে মেপে দেখলেন ওটা হলো 76 সেন্টিমিটারে গিয়ে আটকে গিয়েছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত কতটা হলো? 76 সেন্টিমিটার। এখানে গিয়ে আর তরল এই পারদটা নিচে পড়ে যাচ্ছে না। খেয়াল করে দেখবে এটার মধ্যে পার্থক্য আছে। এর একটা মুখ বন্ধ, এর কিন্তু সব মুখ খোলা আছে, তাই বায়ু ঢোকার সুযোগ পেয়েছে। বায়ু এখানে সবাইকে চাটি মেরে বসিয়ে দিয়েছে, যে এখানে যদি এখানে জল বেশি হয়ে যায়, এখানে বায়ু চাটি মারবে, চল নিচেরা সব একই লেভেলে থাকবি। তাহলে এখানে সব জায়গায় কিন্তু বায়ু ঢুকতে পারছে, তাই বায়ু সব এই যে বিন্দুগুলো পেলাম আমরা, একই লেভেলে যে বিন্দুগুলো পেলাম, সব বিন্দুতে একই চাপ, কারণ সব বিন্দুতে বায়ু তো চাপ দিচ্ছে, আর বায়ু চাপ সব জায়গায় সমান। তাহলে এই বিন্দুতে যে চাপগুলো সেগুলো বায়ুর চাপের সঙ্গে সমান। সব তরলকে বায়ু চাপ দিয়ে একই লেভেলে করে দিয়েছে।
কিন্তু এখানে দেখো, এখানে নয় বায়ু চাপ দিচ্ছে, এটা খোলা রয়েছে, কিন্তু এখানে তো বায়ু চাঁটি মারার কোনো সুযোগ নেই, বায়ু চাপ দিতে পারছে না, কারণ একটা মুখ বন্ধ আছে। তাহলে এখানে শুধুমাত্র পারদ নিজেই তার ওজনের জন্য নিচের দিকে গড়িয়ে পড়ে যাচ্ছিল। খেয়াল করে দেখবে, মনে আছে তরল কেন উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে যায়? কারণ হলো উঁচু জায়গায় তরলের চাপ বেশি, নিচু জায়গায় তরলের চাপ কম। আর তরল সবসময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে গড়ায়। কোন দিকে গড়ায়? নিম্ন চাপ। ঠিক আছে, আর একটা এক্সাম্পল নিই। ধরো তুমি একটা ইউ আকৃতির পাত্র নিয়েছো, ঠিক আছে, এদিকে জলটা বেশি করে দিয়েছো, এখানে একটা মানে প্যাঁচ লাগিয়ে দিয়েছো, চাবি লাগিয়ে দিয়েছো, এখানে জলটা কম নিয়েছো। তাহলে যদি আমি এখানে একটা লাইন টেনে দিই, এই এরিয়াতে বায়ু চাপ দিচ্ছে, এখানেও বায়ু চাপ দিচ্ছে, ঠিক আছে। এই বিন্দুতে তরলের চাপ শুধুমাত্র বায়ু চাপের সঙ্গে সমান, এই এখানে বায়ু চাপ দিচ্ছে। কিন্তু এই সরাসরি এই যে বিন্দুটা আছে, এই বিন্দুতে চাপটা, বায়ুর চাপ তো কাঁধে করে নিতে হচ্ছে, তার উপরে এই যে জল আছে, এই জলটাও ঘাড়ে করে নিতে হচ্ছে। তাহলে নিশ্চয়ই এই বিন্দুর চাপটা অনেক বেশি। তাই কি হয়, জলটা এদিক থেকে গড়িয়ে যদি চাবিটা খুলে দিই, জলটা এদিক থেকে গড়িয়ে এদিকে চলে আসে। যতক্ষণ না লেভেল সেম হয় ততক্ষণ জল গড়াতে থাকে। গড়িয়ে যখনই সেম হয়ে যাবে, তখন কি হবে, এখানেও বায়ু চাপ দিচ্ছে, এখানেও সেই বায়ু চাপ দিচ্ছে, কোনো ঝামেলা নেই। তোমার উপরে শুধু বায়ু চাপিয়ে দিয়েছে, মানে মাথার উপর বায়ু, আমার মাথার উপর বায়ু, তাই জলের ত্বকগুলো স্থির হয়ে যায়। কিন্তু এখানে ক্ষেত্রে দেখো কি হয়েছে, বায়ু এখানে চাপ দিতে পারছে না, কারণ কাঁচের পাত্র আছে, কাঁচের মানে এটা ঢাকা আছে, শুধুমাত্র এখানে চাপ দিতে পারছে। তখন টরিসলি ভাবলো যে যতক্ষণ তরল গড়িয়েছে নিশ্চয়ই ততক্ষণ এই স্তম্ভের নিচে যে বিন্দুটা আছে, এই বিন্দুতে চাপটা উচ্চ চাপ ছিল, আর এদিকে যেহেতু যাচ্ছে, তাহলে এদিকে আমাদের নিম্ন চাপ, তাই না? তাই উচ্চ চাপ থেকে পারদটা গড়িয়ে নিম্ন চাপের দিকে যাচ্ছিল। যেই এই বিন্দুর চাপ আর এই বিন্দুর চাপ সেম হয়ে গেল, তখনই কিন্তু পারদ গড়ানো বন্ধ হয়ে গেল। তাই নিশ্চয়ই এর বেশি আর নামছে না। তাহলে উনি সিদ্ধান্ত নিলেন, এখান থেকে এই যে উচ্চতা যুক্ত যে পারদের স্তম্ভ, এর যে একটা ওজন আছে, এর যে ওয়েট আছে, এই ওয়েটের জন্য যে চাপ এখানে প্রয়োগ করছে সেই চাপ, আর এই বিন্দুগুলোতে যে চাপ, সেম চাপ। আর এই বিন্দুগুলোতে কে চাপ দিচ্ছে? শুধুমাত্র বায়ু চাপ দিচ্ছে। তাহলে এই বিন্দুতে যে চাপটা, সেটা বায়ুর চাপের সমান, বায়ুর চাপ। আর এই বিন্দুতে যে চাপ, সেটা তরলের চাপ। তাহলে এই তরলের চাপ আর এই বায়ুর চাপ সেম। তাহলে উনি ক্যালকুলেশনে একটা পথ বার করে ফেললেন যে এই 76 সেমি পারদ স্তম্ভ কতটা চাপ দিচ্ছে, যদি আমি বার করে নিতে পারি, তাহলে আমি বার করে নিতে পারবো বাইরের বায়ু কত চাপ দিচ্ছে। তাহলে এইভাবে কিন্তু ইনডাইরেক্টলি, আপাতভাবে তরলের এই পারদের স্তম্ভের চাপটা মাপার মাধ্যমে বাইরের এনভায়রনমেন্টের যে বায়ু কত চাপ দিচ্ছে, এটা আমরা মেপে ফেলতে পারবো। আর তরলের চাপ মাপার সূত্র কি ছিল? পি সমান এইচ রোজি বা এইচ ডিজি, ডি ফর ডেন্সিটি। তো এখানে আমাদের পারদের উচ্চতা কত? 76 সেন্টিমিটার। আমরা সিজিএস পদ্ধতিতে অঙ্কটা করব। আচ্ছা, ডি কত? ডেন্সিটি কত পারদের ডেন্সিটি হলো 13.6। এককগুলো একটু আমি লিখে দিই তোমাদের। ডি সমান হলো 13.6। ঘনত্ব একক কি হয়? ঘনত্ব একক আমাদের যেটা সিজিএস পদ্ধতি এককটা লিখছি, তাহলে আমার লিখতে হবে আমাকে গ্রাম পার সেন্টিমিটার কিউব। উচ্চতা কত? উচ্চতা আমাদের 76 সেন্টিমিটার। আর এখানে আমাদের অভিকর্ষজ ত্বরণ কত? 980 তোমার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে বসে দিই 980। ক্যালকুলেশন করলে আমাদের আসবে 10, 13, 25, মানে 1.01325 ইন্টু 10⁶, 10⁶। একক কি হবে? চাপের একক। সিজিএস একক কি হয়? ডাইন হয়, ডি ওয়াই এন, ডাইন পার সেন্টিমিটার। চাপের একক কি? একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল। একক ক্ষেত্রফল মানে সেন্টিমিটার স্কোয়ার। সেন্টিমিটার স্কোয়ারের উপরে যত ডাইন বল প্রয়োগ হচ্ছে। এটা যদি আমি এসআই পদ্ধতিতে করতে চাই, তাহলে আমাকে আসবে মানটা 10, 13, 25 পাস্কাল। আর এই পাস্কাল মানে কিছুই না ভাই, নিউটন পার মিটার স্কোয়ারকে পাস্কাল বলা হয় থাকে। 10, 13, 25 পাস্কাল। উনি তাহলে এভাবে বার করে ফেললেন যে স্বাভাবিক বায়ুর চাপ হলো 10, 13, 25 পাস্কাল। তাহলে এইভাবে আমরা পারদের স্তম্ভের চাপটা ভেবে ফেলেছি, আর সেই পারদের স্তম্ভ চাপটা যা, বাইরের বায়ুমণ্ডলের চাপও তাই। তাই এই 10, 13,
25 পাস্কেল এই চাপটা বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান। এটাকেই বলা হবে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তবে আরেকটু ডিটেলসে বলে দিই, যদি আমরা ছবিটাকে আঁকি এইভাবে, এটা পাহাড়ি অঞ্চল, এটা আমাদের মালভূমি অঞ্চল, এটা সমভূমি অঞ্চল, এটা একদম সমুদ্র তীর, এই আমাদের সমুদ্র, ঠিক আছে। এই সমুদ্রের কাছে বায়ুমণ্ডলের চাপ সব থেকে বেশি হবে, এখানে চাপ সব থেকে বেশি। যত উপরের দিকে যাওয়া যাবে বায়ুর চাপ ধীরে ধীরে কমতে থাকে, কী হয়, এখানে একটু কম। আর একেবারে পাহাড়ি অঞ্চলে তো বায়ুর চাপ খুবই কম হয়ে থাকে, কারণ বায়ুর ঘনত্ব কমতে থাকে, আর ঘনত্ব কমলে তার ওজন কমে যাবে, আর ওজন কমলে সে কম প্রেশার ক্রিয়েট করতে পারবে, নিচের দিকে কম সে চাপ প্রয়োগ করবে, ঠিক আছে। তো এই যে চাপটা মাপা হয় সমুদ্র পৃষ্ঠে বরাবর মাপা হয়। কন্ডিশনটা হলো, চাপ মাপতে হলে মানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ পেতে গেলে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলের চাপ পেতে গেলে আমাকে সমুদ্র পৃষ্ঠ বরাবর এলাকায় যেতে হবে, এবং সে এলাকাটা অবশ্যই 45 ডিগ্রি অক্ষাংশ হতে হবে। এটা কিন্তু যে বিজ্ঞানীরা ওনারা মেপেছিলেন তারা ঠিক করেছিলেন এভাবে, 45 ডিগ্রি অক্ষাংশ। ওনারা ঠিক করেন যে এই স্থানে গিয়ে বা এই পরিস্থিতিতে, এবং উষ্ণতা থাকতে হবে 0 ডিগ্রি, তাহলে সমুদ্রপৃষ্ঠ হতে হবে, 45 ডিগ্রি অক্ষাংশ হতে হবে, এবং 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হতে হবে। তখন চাপ মেপে দেখা যাবে চাপটা হবে এই, অর্থাৎ পারদ স্তম্ভ তখন এই চাপ প্রয়োগ করবে। আর এটাকেই বলা হবে স্ট্যান্ডার্ড প্রেশার বা 1 ATM, রাইট। তাহলে 1 ATM ইকুয়াল 10, 13, 25 পাস্কেল। এটাকে বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপকে এটিএম বলা হয়, ঠিক আছে। এই 1 ATM সমান হলো 10 13 25 পাস্কেল, বা এটা নিউটন পার মিটার স্কোয়ার, এটা যেন মনে থাকে, ঠিক আছে। এটা গুছিয়ে বলতে যদি তোমাদের প্রশ্ন করে যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের সংজ্ঞা দাও, তখন তোমরা কি বলবে? তখন বলবে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হলো সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি উষ্ণতায় 76 সেমি পারদ স্তম্ভ যে চাপ প্রয়োগ করে, সেটাই হলো আমাদের প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। আমরা 14 ব্যারোমিটারের গঠন এবং কার্যনীতি শিখে নেব, রাইট। তো দেখে নেওয়া যাক। নিচে একটা এরকম স্ক্রু থাকে, আর একটা চামড়ার থলির মধ্যে পারদ পূর্ণ করা থাকে। আচ্ছা, আমি আগে টরিসেলিটটা এঁকে নিই, একদম সেম টু সেম টরিসেলির মতো, জাস্ট একটু মডিফাই করার, আর কিছু না। হ্যাঁ, ছবিটা যা হয়েছে না, যা কাজ হয়েছে, যাক বুঝে নাও। এটা আমাদের কাঁচ পাত্র, এটা হলো আমাদের নিচের পারদের পাত্র। তেমনই ভাবে এই 14 ব্যারোমিটারের নিচে একটা পারদের পাত্র থাকে, তবে এই পারদের পাত্রটা তোমার চামড়ার হয়ে থাকে। সেই চামড়ার উপরে পিতলের একটা প্রলেপ দেওয়া, মানে পিতলের পাত্রর ভিতরে চামড়ার পাত্র থাকে। তাহলে এটা পিতলের পাত্র, আর তার ভিতরে এটা চামড়ার থলি। চামড়ার থলি একটু ব্যাখ্যা করে নিই আমি এখানে, আর আরেকটা জিনিস বলে দেওয়া দেখা পাচ্ছি। আর এখানে একটা সূক্ষ্ম ছিদ্র থাকে যার মধ্য দিয়ে বাতাস ঢুকতে পারে, বায়ু প্রবেশের পথ। এই পথটা সব ব্যারোমিটারে থাকে না, তো কোনো কোনো ব্যারোমিটারে রাখা হয়, বুঝলে। কারণ দেখো, এখান থেকে বায়ু ঢুকতে পারবে না, কিন্তু এই আশপাশ থেকে তো বায়ু ঢুকতে দিতে হবে, তবেই তো এখানে বায়ুর চাপটা থাকবে, তবেই তো এই পাত্রে একটা নির্দিষ্ট চাপ দিয়ে ধরে রাখতে পারবে, এই তরলটাকে ধরে রাখতে পারবে, তাই না। এই পাত্রটাকে ধরে রাখার জন্য তো এখানে বায়ুর চাপ থাকা প্রয়োজন। তাই অনেক সময় এখানে সূক্ষ্ম ছিদ্র থাকে দুপাশে, তার ফলে এখানে বায়ুর চাপটা পড়লে এই বড় স্তম্ভকে, পারদ স্তম্ভকে ধরে রাখতে সাহায্য করে। তবে এই ছিদ্র না থাকলে কোনো সমস্যা নেই, কারণ এখানে আমি চামড়ার থলি নিয়ে নিয়েছি। চামড়ার থলির মধ্যে দিয়েও বায়ু ঢুকতে পারে, তাহলে বায়ু এখানে ঢুকে গেলে এর মধ্যে বায়ু ঢুকে যাবে, ঢুকে গেলে বায়ুর চাপটা বজায় থাকবে, ঠিক আছে। দেখো, চামড়ার থলির মধ্যে বায়ু ঢুকতে পারে কিন্তু পারদ বাড়াতে পারে না, তাহলে এটা একটা আমাদের এক্সট্রা অ্যাডভান্টেজ। এই ছিদ্র না থাকলে কোনো সমস্যা নেই। চামড়ার পাত্র এই জন্যই নেওয়া হয় কারণ বাতাসটা ঢুকতে দেওয়া প্রয়োজন, তাই বাতাস ঢুকতে দেওয়ার জন্য চামড়ার থলিটা নেওয়া হয়, আর তার বাইরে পিতলের পাত্রটা রেখে দেওয়া হয়। আচ্ছা, ঠিক
এখানে যখন উল্টে রাখা হয় একটা কাঁচের পাত্র, এখানেও ঠিক একটা কাঁচের বোলম বা দণ্ডকে উল্টে রাখা হয়, যার মধ্যে পারদ পূর্ণ থাকে। ঠিক আছে। আর এই কাঁচের সরু নলটাকে একটা তোমার পিতলের নল দিয়ে ঘেরা থাকে, এটা হলো পিতলের নল, পিতলের নল। পিতলের যেমন এই তোমার পেনের ভিতরে পেনের রিফিল থাকে, তেমনই এই পেনের রিফিলটা হলো আমাদের এখানে ব্যারোমিটারের তোমার এই কাঁচটা, আর এই পেনের রিফিলের মতো এইভাবে একটা পিতলের পাত্র পরিয়ে দেওয়া হয় উপরে, ভিতরে থাকে আমাদের এই কাঁচের পাত্রটা। আর এই উপরের দিকে একটা ছিদ্র থাকে, যেমন এই লোগো দেওয়া আছে, তো এখানে সব জায়গায় ঢাকা থাকে, আর উপরে এক জায়গায় এরকম ছিদ্র থাকে, সেই ছিদ্র থেকে তুমি এর পাটটা নিতে, মানে কত সেন্টিমিটার উঁচুতে উঠেছে দেখতে পাবে এখান থেকে, এই জায়গাটা খালি থাকে, আর এদিকে সব ঢাকা থাকে। ঠিক আছে। তো এটাকে বলা হচ্ছে পিতলের নল। আর এই উপরে দুটো স্কেল থাকে, একটা হলো প্রধান স্কেল, এই যে এদিকে যেটা দিয়েছি 80 85 দেখতে পাচ্ছ, 75 76 80 পর্যন্ত, এটা আমি সেন্টিমিটার স্কেল নিয়েছি। এটা একদম শূন্য থেকে শুরু হয়, এখান থেকে এটা শূন্য, এখান থেকে শূন্য, এটা শূন্য থেকে তো দেওয়া হয় না, কেউ লাগে না বলে দেয় না, এই মোটামুটি 75 বা 60 65 থেকে নেওয়া হয়। আমি 75 পর্যন্ত এঁকেছি, তো মোটামুটি 60 65 থেকে, প্রায় 65 থেকে নেওয়া হয়। 65 সেন্টিমিটার থেকে নিয়ে 80 সেন্টিমিটার পর্যন্ত একটা স্কেল পুরো একদম তোমার স্ক্রু দিয়ে পুরো আটা থাকে, ওটাকে বলা হয় প্রধান স্কেল বা মূল স্কেল। কি বলা হয়? মূল স্কেল, মূল স্কেল বলা হয়, বা মেইন স্কেল, মেইন স্কেল বলা হয়। ঠিক আছে। আর একটা ছোট্ট স্কেল নেওয়া হয়, এটাকে ভার্নিয়ার স্কেল বলা হয়। কি স্কেল? ভার্নিয়ার স্কেল। দেখো এই একটা স্কেলে কাজ মিটে যায়, একটা স্কেলের থেকে আমরা দেখে নিতে পারি যে পারদের স্তম্ভটা কত উঁচু উঠেছে, সেখান থেকে আমরা উচ্চতাটা পেয়ে যাব, গিয়ে আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো। কিন্তু ভার্নিয়ার স্কেলটা এটা ব্যবহার করা হয় সূক্ষ্মভাবে পার্টটা নেওয়ার জন্য। কিভাবে পার্ট নেওয়া হয় তোমাদের সিলেবাসে নেই, তাই বলছি না আমি। তো এই ভার্নিয়ার স্কেলকে এই স্ক্রুর মাধ্যমে কন্ট্রোল করা হয়। স্ক্রুটা যখন এই ঘড়ির কাঁটার দিকে ঘোরানো হয় তখন এইটা উপরের দিকে উঠে যায়, আর এটা ঘড়ির কাঁটার নিচে যখন বিপরীত দিকে ঘোরানো হয় তখন এটা নেমে যায়। আসলে কি হয়, যে পর্যন্ত পারদটা ওঠে সেই পর্যন্ত এটাকে নিচে নামানো হয়, যেমন এটাকে স্ক্রুটাকে একটু নিচে নামাতে হবে, একটু নামিয়ে এই পর্যন্ত নিতে হবে এই স্কেলটাকে, এটাকে ভার্নিয়ার স্কেল বলে। ভার্নিয়ার স্কেল চলাফেরা করতে পারে, কিন্তু মূল স্কেল চলাফেরা করতে পারে না, তাই এটা মেইন স্কেল, এটা ভার্নিয়ার স্কেল, রাইট? তো দুটো স্কেল থেকে মনে রাখবে, মূল স্কেল আর ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল চলাফেরা করতে পারে স্ক্রুর মাধ্যমে, কিন্তু মূল স্কেল চলাফেরা করতে পারে না। ঠিক আছে। শুধু মূল স্কেল হলেও কাজ মিটে যেত, ভার্নিয়ার স্কেল নেওয়া হয় সূক্ষ্মভাবে মাপ নেওয়ার জন্য। আশা করি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। তাহলে সবগুলো আসলে মোটামুটি একটা ইম্পর্টেন্ট জিনিস বলা হয়নি, এটা হলো এই একটা পিনের মতো থাকে, উপর থেকে নিচ পর্যন্ত একটা পিন থাকে, এটাকে বলা হয় আইভরি পিন। কি বলা হয়? আইভরি পয়েন্ট বলা হয়, বা পিন বলতে পারো এটাকে। এই আইভরি পয়েন্ট বা আইভরি পিন কাজটা কি জানো? এই পারদটা অনেক সময় নিচের দিকে থাকে, যখন মাপা হয় না তখন পারদের এই স্তরটা, এই যে স্তর, এই যে স্তর থাকে না, এটা অনেকটা নিচের দিকে নামিয়ে রাখা হয়। আর যখন আমাদের মাপের প্রয়োজন পড়ে তখন এই কার্যপ্রণালী বলছি, এই স্ক্রুটাকে ঘুরিয়ে দেওয়া হয়, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে দেওয়া হয়। দিলে এখানে ঠেলা পড়বে, ঠেলা পড়লে পারদের তলটা, এই যে তলটা, এই পিনে গিয়ে ঠেকে যাবে। আর এই পিনে যখন ঠেকে যাবে তুমি তো সে পর্যন্ত স্টপ হয়ে যাবে। এই পিনে গিয়ে ঠেকে গেল মানে এই তলটা শূন্য ঠেকে যাওয়া, 0 সেন্টিমিটারে ঠেকে গেল। আর শূন্য থেকে তারপরে 76 হোক, 77 হোক, 78 হোক, আর 76-এর কম হোক, সেই মাপটা নেওয়া হয়। ঠিক আছে। তাহলে অবশ্যই আমাদের প্রথম শর্ত হলো স্ক্রুটাকে ঘুরিয়ে এই তলটাকে আইভরি পিনের প্রান্ত পর্যন্ত আমাদের ঠেকিয়ে দিতে হবে। দিলাম, দিয়ে তারপর আমাদের চোখ দিয়ে দেখতে হবে যে কত সেন্টিমিটার উপরে উঠেছে। যদি 75 হয় তাহলে আমরা পি সমান এইচ ডি জি সূত্রে এইচ এর জায়গায় আমরা 75 বসাবো। যদি আমাদের 76 হয়, 77 হয়, তাহলে এখানে 77 বসাবো। এইভাবে আমরা কিন্তু চাপটা মেপে নিতে পারবো। ক্লিয়ার এটা? আচ্ছা, বলে রাখি, যখন আমাদের চাপটা মানে পাওয়াদের উচ্চতাটা 76-এর কম হবে তখন কিন্তু নিম্নচাপ। কি চাপ? অর্থাৎ বায়ুমণ্ডলের চাপ কম, মানে নিম্ন। আর যখন 76-এর উপরে হবে, 77 78 হবে, তখন এটাকে বলা উচ্চ চাপ। কি বলা হবে? উচ্চ চাপ। তখন কিন্তু বায়ুমণ্ডলের চাপটা স্বাভাবিকের থেকে বেশি। আচ্ছা, এটা একটা ব্যারোমিটারের ছবি পুরোটাই। তো প্রথমে এই পোর্শনটা হলো আমাদের দুটো স্কেলের সমন্বয়। এদিকটা হলো আমাদের মেইন স্কেল, আর এই মাঝখানের দিকে ছোট্ট একটা এই ভার্নিয়ার স্কেল থাকে এটা। আর এটা পুরোটাই হলো পিতলের একটা নল, সেই নলের ভিতরে সরু একটা আমাদের কাঁচের পাত্র থাকে, কাঁচের দণ্ড থাকে,
আর এই অংশটা খালি, এখান থেকে এইটুকু খালি থাকে, এখান থেকে আমরা এইটুকু রিডিং নিতে পারি, দেখতে পারি। আর এই দিয়ে দেখো আমরা কোনো কাচের নল দেখতে পাচ্ছি না। এখানে একটা এক্সট্রা থার্মোমিটার লাগানো আছে টেম্পারেচার মাপার জন্য, তাপমাত্রা মাপার জন্য, রাইট? আর এই যে স্ক্রুটা, এই স্ক্রুর মাধ্যমে মাঝখানে ছোট্ট ভার্নিয়ার স্কেলটাকে উপর নিচ করা যেতে পারে। গেল এটা। আর এই যে নিচের যে অংশটা দেখতে পাচ্ছ, এই নিচের অংশটা, এর মধ্যে থাকে আমাদের পারদ। এই ছোট স্ক্রু দেখো, এই স্ক্রুটা ঘুরিয়ে পারদের লেভেলটাকে আমরা এটা কাঁচের হয়, মানে এইটা তো তোমার পিতলের, তার মধ্যে চামড়ার থলি। আর এই জায়গাটা আমরা এখান থেকে দেখতে পাই যে আইভরি পয়েন্টটাকে দেখতে পাই, যে আইভরি পয়েন্টের সঙ্গে ঠেকেছে কিনা এখানে দেখতে পাই, কাঁচ থাকে যে আর ছোট্ট একটা। তো দেখে নিয়ে যেই ঠেকে গেল, তাহলে আমরা মনে করলাম যে আমাদের রেডি পুরো মাপার জন্য। তখন আমরা এই জায়গাটা থেকে পার্টটা গ্রহণ করি। এখন স্কেলটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে, বড় স্কেলটা। তো এটা আমাদের স্কেল, ঠিক এরকম উপরে স্কেলটা থাকে। আর এটা আমাদের মিলিমিটারে আছে, আমি সেন্টিমিটারে বলেছিলাম, তো মিলিমিটারও থাকে। এখানে দুটো স্কেল দেওয়া আছে, কনফিউজ হো না। এটাও মেন স্কেল, এটাও মেন স্কেল, এটা আমাদের মূল স্কেল, এটাও মূল স্কেল। এটা আমাদের ইঞ্চ এককে, এটা আমাদের মিলিমিটার এককে। সাধারণত তোমার সেন্টিমিটার এককে, মিলিমিটার এককে, এই দুটো এককে তুমি পাবে, ঠিক আছে? তো সমস্যা নেই। আমাদের 760 মিলিমিটার মানে হলো 76 সেন্টিমিটার। এক্ষেত্রে দেখো, এখান থেকে আমি দেখাচ্ছি পুরোটা। এখান থেকে এই পর্যন্ত আমাদের কাঁচের নলটাকে দেখা যায়, এই ছোট্ট দিক কাঁচের সরু কাঁচের নল দেখা যায়। আর তার বাইরে আমাদের পিতলের এই যে কালো মতো দেখা যাচ্ছে, পিতলের মানে পাত্র দিয়ে ঢাকা থাকে। আর এটা স্ক্রু, এই স্ক্রুটার মাধ্যমে এই ছোট্ট স্কেল দেখতে পাচ্ছ, এই ছোট্ট স্কেল কিন্তু এইটুকু, এটা হলো ভার্নিয়ার স্কেল, এটাকে উপর নিচ করা যায়। আচ্ছা, এক্ষেত্রে দেখো পারদটাই কালো মতো, পারদটা আমাদের পারদের রিডিং মোটামুটি 785, এই 775। তাহলে স্বাভাবিকের থেকে বেশি, এখানে সেই চাপটা অনেক বেশি, মানে এই এলাকার চাপটা অনেক বেশি। যদি আমাদের 760-এর থেকে কম হতো, তাহলে আমাদের ভাবতাম যে ওই এলাকার চাপটা কম। আর যদি 707 মিলিমিটার হতো, তাহলে ভাবতাম যে চাপটা নর্মাল আছে। আর বলে রাখি, আমরা এই যে সাধারণভাবে আমরা মাপটা নিয়ে নিতে পারলাম, কিন্তু এর মধ্যে কিছু ভুল ত্রুটি থেকে যায়, তাই ভার্নিয়ার স্কেলটাকে উপরে তুলে ঠিক এরকম জায়গায় নিয়ে আসা হয়, নিয়ে বিভিন্ন রকম মাপযোগ আছে, তোমাদের সেটা সিলেবাস নেই, তাই আমি পড়াচ্ছি না। এইগুলো স্কেলের ফান্ডা। এবার আসি আমি, এটা থার্মোমিটারটা মাঝখানের দিকে থাকে, যা দেখিয়েছি তোমাদেরকে। এটা ফুল একটা, এই থার্মোমিটার আমাদের থাকে, এই জায়গাটা লাগানো থাকে। এটা আমাদের স্কেল। আর নিচে থাকে আমাদের তোমাদের এই পাওয়াদের যে পাত্রটা, এই যে পাত্রটা, এই পাত্রটা ঠিক এরকম দেখতে হয়। এই আমাদের সেই পিন পেঁচটা, এই পেঁচটা অন করলে, মানে ঘোরালে, ঘড়ির কাঁটা দিয়ে ঘোরালে, এখানে দেখো এইটা মার্কারি, এই যে দেখ চকচক করছে না, এটা মার্কারি। আর এইটা হলো আমাদের আইভারি পিন, আর এটা কাঁচ দিয়ে ঘেরা, এখান থেকে আমরা দেখতে পাবো পারদের তলটা। এরকম করে দেখলে দেখতে পাবো যে আইভারি পিনের সঙ্গে ঠেকে গিয়েছে পারদটা, তখন ভাববো যে না, ঠিক আছে সবকিছু। আর এর মধ্যে চামড়ার থলিটা আছে, এটা পাক মারলে এই পারদটা উঠলো, এই যে উঠে আইভারি পিনের সঙ্গে ঠেকে গেল, ঠেকলেই ব্যাস হয়ে গেল। অনেক কাছের এই সাইডে আমার বায়ু ঢোকার জন্য জায়গা থাকে, তবে এটার বায়ু ঢোকার জন্য কোনো জায়গা নেই। এটার এই তোমার এই চামড়ার থলিটাই যথেষ্ট বায়ু প্রবেশের জন্য। আশা করি বোঝা গেছে গঠনটা। এবার ঝপাঝপ আমরা ব্যারোমিটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস, অর্থাৎ আগাম খবর আমরা কিভাবে পেতে পারি, যে ঝড় হবে কি বৃষ্টি হবে, নাকি ঝড় বৃষ্টি কিছুই হবে না, সেটা কিভাবে আমরা নির্ণয় করতে পারি দেখে নাও। চারটে ক্যাটাগরি আছে। যদি ব্যারোমিটারের এই পারদ স্তরটা, ব্যারোমিটার যখন আমি অন করে দেবো, তখন পারদ স্তরটা যদি ধীরে 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 নামতে থাকে, বুঝতে হবে যে জলীয় বাষ্প বাড়ছে। জলীয় বাষ্প বাড়লে বায়ু হালকা হয়ে যায়, বায়ু হালকা হয়ে যায় মানে চাপ কমে যাচ্ছে। ধীরে ধীরে বায়ুর চাপ কমে যাচ্ছে মানে বৃষ্টি হবে, যেহেতু জলীয় বাষ্প ঢুকছে, জলীয় বাষ্প ঢোকা মানে বৃষ্টি হবে। যদি হঠাৎ আমাদের এই পারদ স্তরটা অন করে দেওয়ার পর হঠাৎ কমে যাচ্ছে, তো সঙ্গে সঙ্গে কমে গেল, করে কমে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে প্রচণ্ড হারে আমাদের বায়ুমণ্ডলের মধ্যে জলীয় বাষ্প প্রবেশ করছে, অর্থাৎ একটা নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। আর নিম্নচাপ সৃষ্টি হলে আশেপাশের উচ্চচাপ থেকে প্রচণ্ড বেগে নিম্নচাপের দিকে বাতাস বয়ে আসবে, আর সেটাকে আমরা ঝড় বলি। এইভাবে কিন্তু প্রচণ্ড ঝড় এবং ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে। 3 নম্বর ক্যাটাগরি, যদি ধীরে ধীরে বাড়তে থাকে, অর্থাৎ অন করে দিলাম, ধীরে ধীরে 76-এর থেকে ধীরে ধীরে বাড়ছে, তখন বুঝতে হবে যে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে জলীয় বাষ্প সরে যাচ্ছে। জলীয় বাষ্প সরে গেলে কি হয়, বায়ু ভারী হয়ে যায়, শুষ্ক বায়ু ভারী হয়, জলীয় বাষ্প মানে জলীয় বাষ্পপূর্ণ বায়ুর থেকে শুষ্ক বায়ু ভারী ভারী হয়। তো সেক্ষেত্রে আমাদের চাপ বাড়ছে, চাপ বাড়ার ফলে কি হচ্ছে, আমাদের আবহাওয়া শুষ্ক থাকবে এবং পরিষ্কার থাকবে। যদি হঠাৎ বেড়ে যায়, বুঝতে হবে যে জলীয় বাষ্প খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, তাহলে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে ব্যাপারটা বুঝে নাও, শুষ্ক বায়ুর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু কেন হালকা হয়। ধরে নাও এটা আমাদের জলীয় বাষ্পপূর্ণ বায়ু। কল্পনা করো, এই ঘরের মধ্যে ধরো 4 জন থাকতে পারে। নাইট্রোজেন, দুজন নাইট্রোজেন আছে, দুজন অক্সিজেন আছে।
তো প্রত্যেকটা নাইট্রোজেনের জন্য 28 তাদের মলিকিউলার ওয়েট বা আণবিক ভর। তাহলে আমি একটা করেই ধরছি, একটার জন্য 28 আর একটা অক্সিজেনের জন্য 32। তাহলে অক্সিজেন আর আর মানে প্রত্যেকে এরকম করে তাদের আণবিক ভর। যদি এবার ভাবো, যদি একজনকে আমি যদি আরেকজনকে ঢোকাতে চাই ঘরের মধ্যে, তাহলে একজনকে আমাকে চলে তাড়িয়ে দিতে হবে। যখন জলীয় বাষ্প ঢোকে এর মধ্যে, তখন একজন দুজন করে এইভাবে রিপ্লেস হয়, অর্থাৎ অক্সিজেন বা নাইট্রোজেন একজন একজন করে চলে যায়, বা যদি সেই জায়গাটা দখল করে কে জলীয় বাষ্পটা। তাহলে ভাবো, যদি অক্সিজেন চলে যায় তাহলে 32 আণবিক ভর চলে গেল, আর ঢুকলো কত? আর এই আমাদের জলের আণবিক ভর বার করলে হাইড্রোজেনের 2 আর অক্সিজেনের 16, মোট 18 হয়। তো 18, 32কে তাড়িয়ে দিয়ে 18 ঢুকলো, তাহলে আলটিমেটলি কি আমাদের আণবিক ভরটা কমে গেল। এবার যদি আমি নাইট্রোজেনকে তাড়িয়ে দিই, তাহলে 28কে তাড়িয়ে দিয়ে ঢুকবো কে 18 ঢুকবে। তো আলটিমেটলি আমাদের মানে যখন জলীয় বাষ্প ঢুকছে এদের আণবিক ভরটা কমে যাচ্ছে, অর্থাৎ এদের মানে যখন আণবিক ভর কমছে তখন এদের ভর হালকা হয়ে যাচ্ছে, হালকা হয়ে গেলে চাপটা কম হবে। তো বায়ুর চাপ ধীরে ধীরে এভাবে কমতে থাকে, তাই জন্য বলা হয় শুষ্ক বায়ুর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু বেশি হালকা হয়ে থাকে, আর হালকা হলেই বায়ুর চাপ কমে যাবে এবং বৃষ্টির সম্ভাবনা থাকবে। আশা করি বোঝা গেছে।